হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি 2025 সালের যে আপকামিং মাধ্যমিক এক্সাম তার সাজেশান নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি যে ইতিহাস তার ফাইনাল সাজেশানটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তো অতি অবশ্যই তোমরা একটু দেখো, অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে যে ফাইনাল সাজেশান আমি পূর্বের নাই মানে গত বছরের নাই এবছর আমি তৈরি করেছি। তো আজকের যে সাজেশানটা অতি অবশ্যই তোমাদের পাথেয় হবে এই আশা রেখে আমি তৈরি করেছি, এবং গত বছরের যেমন তোমরা সবই কমন পেয়েছো নিঃসন্দেহেই এবছরও সেরকম পাবে বলে আমি আশা রাখি। তো আজকের দেখো যে সাজেশান 4 নম্বরের হিসাবে আমি মূলত 4 নম্বর এবং 8 নম্বরেরটাই দিয়েছি। সম্ভবত আমাদের যেহেতু 1 গুণিত 16, 1 গুণিত 20 আর 2 গুণিত 11 মানে 58 নম্বর অবজেক্টিভ আছে, তো সেইগুলো আমি আর দিচ্ছি না। আজকে আমি শুরু করছি যেটা সরাসরি একদম 4 নম্বর এবং 8 নম্বরের। তো দেখো, প্রথম প্রশ্ন, বর্তমান ভারতে ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবন স্মৃতি অথবা 70 বছর অথবা জীবনের ঝরাপাতা, এই তিনটের মধ্যে মোটামুটি একটা তোমরা অতি অবশ্যই করবে। 2 নম্বরে প্রশ্ন, নারী ইতিহাস চর্চা অথবা খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা লেখো, এটা হচ্ছে 2 নম্বরে রেখেছি। 3 নম্বরে শিক্ষা এবং সমাজ সংস্কারক হিসাবে রাজা রাধাকান্ত দেব অথবা দয়ানন্দ সরস্বতীর অবদান লেখো। তো 4 নম্বরে যেটা দিয়েছি, ইংরেজরা কী উদ্দেশ্যে অরণ্য আইন জারি করেছিল অথবা এশিয়া মহাদেশে চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল, এটা হচ্ছে 4 নম্বরে রেখেছি। 5 নম্বরে যেটা দিয়েছি, গোড়া অথবা আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশের সহায়ক হয়েছিল মানে বিকাশ ঘটিয়েছিল। তারপরে 6 নম্বরে রেখেছি দেখো, ছাপাখানার বিস্তারে গঙ্গা কিশোর ভট্টাচার্য অথবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। 7 নম্বরে যেটা দিয়েছি, বঙ্গদর্শন অথবা সোমপ্রকাশ আধুনিক ভারতের ইতিহাস রচনায় কতটা ছাপ ফেলেছে বা ছাপ রেখেছে। 8 নম্বরে রেখেছি দেখো, টিকালেখ হিসাবে মানে টিকাতে রেখেছি ওহাবি আন্দোলন, যেটা বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অংশগুলোকে। তো অতি অবশ্যই এগুলো তোমার একটু দেখে রাখা ভালো, কেমন। তারপরে দেখুন 9-তে রেখেছি টিকার মধ্যেই হিন্দু মেলা, আনন্দমোহন বসুর 1867 অবশ্যই হিন্দু মেলাটা আছে আনন্দমোহন বসুর, আর বসু বিজ্ঞান মন্দির 1876, ভুল বলেছি, বসু বিজ্ঞান মন্দির হচ্ছে 1917, ভারতসভা 1876 সুরেন্দ্রনাথ ব্যানার্জির। এইগুলোর দেখবে তোমরা টিকা হিসেবে যদি থাকে প্রত্যেকটারই উদ্দেশ্য এবং কার্যাবলী হিসেবে তোমরা দেখে রাখবে, তোমাদের অবশ্যই পড়েনি আগের বছরে, তো সেই হিসেবে আমি দিয়েছি। তারপর দেখো, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত ভারতীয়দের সমর্থন না থাকার কারণ কি ছিল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা হিসেবে যেটা দিয়েছি, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা মানে নীল বিদ্রোহেতে যে বাংলার মধ্যবিত্ত শ্রেণী কীভাবে ভূমিকা গ্রহণ করেছিল সে সম্পর্কে লেখো। তারপর টিকা হিসেবে রেখেছি অনুশীলন সমিতি, যেটা 1902 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল বাংলার বুকে বিপ্লবী কার্যকলাপ পরিচালনার জন্য। তারপরে বারদৌলি সত্যাগ্রহ সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি এবং উদ্বাস্তু সমস্যা, এইগুলি একটু টিকা হিসেবে তোমরা অতি অবশ্যই নিজেরা পড়ে রাখবে, তোমাদের অবশ্যই মানে প্রয়োজনীয়। আর তারপরে দিয়েছি 12 নম্বরে, গান্ধীজি কোন কোন আন্দোলনের মাধ্যমে সর্বভারতীয় নেতৃত্বে অবতীর্ণ হয়েছিল, যেটি হচ্ছে তোমার বিহারের চম্পারণ সত্যাগ্রহকে কেন্দ্র করে, তারপর গুজরাটের সুতাকলের শ্রমিকদের স্বার্থে খেদা কয়রা এবং আমেদাবাদ খেদা এবং চম্পারণ, এই তিনটে ঘটনাকে অতি অবশ্যই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে যদি এই প্রশ্নটা পড়ে থাকে। তারপরেই গান্ধীজি সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন এবং জাতীয় নেতা হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন, তো সেই হিসেবে আমি এটা দিয়েছি। আর অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, এইটা একটু দেখবে। অসহযোগ অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে এবং ভারত ছাড়ো 1942 খ্রিস্টাব্দে যে নারীরা ভূমিকা নিয়েছিল সেইটা।
আর 13 নম্বরে রেখেছি সূর্য সেন স্মরণীয় কেন, অথবা হায়দ্রাবাদ এবং জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল, মানে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, একটু দেখে নেবে। তারপরে 14 নম্বরে আছে তেভাগা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তেভাগা ওই বাংলার যে ফসল ব্যবস্থা বা কর ব্যবস্থা বা রাজস্ব ব্যবস্থা, সে 3 ভাগের 2 ভাগ কৃষক এবং 1 ভাগ মালিকপক্ষভাবে, এই নিয়ে কৃষকদের দ্বারা যে আন্দোলন, তেভাগা আন্দোলন। পরে 8 নম্বরে যেটা দিয়েছি, টোটাল 6টা দিয়েছি, অথবা অবশ্য আছে, তো এইগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। সেই হিসেবেই 8-এর দিয়েছি শিক্ষা এবং সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এবারে, এবং তার সঙ্গে দিয়েছি স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। সমাজ এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন এবং স্বামী বিবেকানন্দ। তারপরে 2 নম্বরে দিচ্ছি শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, যেটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা সেটা ব্যাখ্যা করতে হবে বিস্তৃত আকারে। আর বাংলা নবজাগরণ এবং তার সীমাবদ্ধতা আলোচনা করো, এটা একটু দেখবে। তারপরে সাঁওতাল বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব, অতি অবশ্যই 3টেকে তোমরা দেখে রাখো, কারণ এখন তো ঘুরিয়ে আমাদের প্রশ্ন অবশ্যই কঠিন করা হচ্ছে, তো সেই হিসেবে এই 3টেকেই এবারে আমি বলবো দেখে রাখার জন্য। আর 4 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিকেন্দ্রিক শিক্ষা ভাবনা সম্পর্কে আলোচনা করো, এটা গত 2 বছর পড়েনি, তো সেই হিসেবে সম্ভাব্য এবছর আশা করতেই পারি। তারপরে 5-এ আছে উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলনে অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যে ভূমিকা, সেইটা তোমরা অতি অবশ্যই দেখবে। পরে দলিত আন্দোলনের ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকরের অবদান আলোচনা করো। তো এইটা কোনো দিনই পড়েনি, কিন্তু প্রশ্ন হিসেবে আমার মনে হয়েছে, তো সেই হিসেবে দিয়েছি। আর সার্বিকভাবে বলে রাখি, আমি যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তো সেই অতি অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের 4 এবং 8-এ মানে চেঞ্জ হলে হতে পারে, কিন্তু এইগুলো সব অতি অবশ্যই তোমাদের থাকবে। সেই হিসেবেই আমি আশা রেখে এবছর 2025 সালে মাধ্যমিকের সাজেশনটা রেডি করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমার চ্যানেলে তোমরা জানাবে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা লাইক দেবে। আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই তোমরা অল করে দিবে, যার ফলে তোমাদের পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমি অতি অবশ্যই আপলোড করব, সেগুলো তোমরা জানতে পারবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা মোটামুটি এবারে আপার ক্লাসের জন্য, বিশেষ করে চাকরির জন্য, আমি অতি অবশ্যই ভিডিওগুলো পূর্বের মতন আবার দিতে শুরু করব। ওকে, আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।